সংস্কারের পক্ষে বিএনপি, হতে হবে জনগণের সম্মতিতে, প্রক্রিয়ায় বেশি সময় না নেওয়ার আহ্বান নেতাদের, কমিশনকে সহযোগিতা করায় কৃতজ্ঞতা ঐকমত্য কমিশনের। ১.৫ দশক পর ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসছেন সফররত মার্কিন ২ উপসহকারী মন্ত্রীও। আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ প্রত্যাহার, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসছেন শিক্ষার্থীরা, শিথিল থাকবে রেলপথে ব্লকেট কর্মসূচি। যেই লাইন দিয়ে পানি আসে, পানি মনে করেন দুর্গন্ধ, পানির ভিতরে কেচ্ছার মতন ছোট ছোট লাল পোকা হয়। ওয়াসার পানিতে পোকা ময়লা, বাধ্য হয়ে ব্যবহার নগরবাসীর, সব জানলেও মিলছে না প্রতিকার, বাসার ট্যাঙ্ক পরিষ্কার না করাকে দুষছেন কর্তৃপক্ষ। সমসাময়িকদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। বিএনপি সংস্কার চায়, তবে তা হতে হবে জনগণের সম্মতিতে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শুরুর আগে একথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদের এলডি হলে সকাল 10:30টায় শুরু হয় বৈঠক। ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি। আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি মূল লক্ষ্য। ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র যেন হোঁচট না খায় সেই ব্যবস্থা তৈরি করতে চায় ঐকমত্য কমিশন। সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান আলী রিয়াজ। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার প্রক্রিয়ায় সময় বেশি নিলে জন আকাঙ্ক্ষা স্থিমিত হতে পারে। বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেরই দল। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য এই সুযোগে আমি আবার ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক চলছে, যেটি এখন সকাল 10:30 শুরু হয়েছে, 1.5 ঘন্টা হয়েছে সেই বৈঠকটি চলছে, যেখানে বিএনপির প্রতিনিধিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ সহ 5 সদস্যের একটি প্রতিনিধি দল, এবং একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন বা সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তার সঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু এই বৈঠক কিন্তু আলোচনা করছেন। আমরা একটি বিষয় বলে রাখতে চাই যে আলোচনার এই বৈঠকটি শুরু হওয়ার আগে গণমাধ্যমের সামনে তারা কথা বলেন সূচনা বক্তব্যে। আলী রিয়াজ, যিনি সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশনের, তিনি বলেছেন যে আসলে স্থায়ী গণতন্ত্রের জন্য একটি জাতীয় সনদ তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন, এবং সেই কারণেই কিন্তু মূলত সংস্কার কমিশনগুলো এক হয়ে তারা কিন্তু সংস্কার প্রস্তাবের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন, কথা বলছেন। তারই প্রেক্ষিতে একটি সনদ তৈরি করা হবে যেন আসলে গণতন্ত্র বারবার যেন হোঁচট না হয়। কারণ আমরা জানি যে গণতন্ত্রের জন্য কিন্তু বারবার আন্দোলন করতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে, দেশের মানুষকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। এবং একই সঙ্গে বিএনপিকে তারা ধন্যবাদ জানিয়েছেন যে কমিশন তৈরি হওয়ার পর, সংস্কার কমিশন যেটি হয়েছে তারপরে কিন্তু বিএনপি বারবার তাদেরকে সহযোগিতা করেছে, বারবার দফায় দফায় বৈঠক করেছেন, তাদের মতামত দিয়েছেন, তাদের পর্যবেক্ষণ দিয়েছেন বিএনপির সদস্যরা, বিএনপির প্রতিনিধি দল, সেই বিষয়ে কিন্তু কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন। এবং একই সঙ্গে আজকে বিএনপির যে প্রতিনিধি দলের মধ্যে নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, আসলে তারা বিপক্ষ নয়, এবং সেটি অবশ্যই জনগণের সম্মতির উপরে নির্ভর করবে সেই সংস্কার। যদি জনগণ যদি সম্মতি দেয় তবে সেই সংস্কার গ্রহণযোগ্য হবে। এমনকি তারা যে 31 দফা সংস্কার প্রস্তাব বিএনপি তরফ থেকে আগেই দেওয়া হয়েছিল এবং আজ থেকে 2.5 বছর আগে, সেই প্রস্তাবনা কিন্তু তুলে ধরা হয় এবং বলেছেন যে এই প্রস্তাবনা যদি একমত হয় তাহলে ভালো, যদি একমত না হয় যে কোনো কিছু যদি সংযোজন বা বিজন করতে হয় সেই বিষয়গুলো কিন্তু তারা গ্রহণ করবে বিএনপির পক্ষ থেকে, সেটি কিন্তু বলা হচ্ছে। এবং একই সঙ্গে তারা বলেছেন যে সংস্কার
প্রক্রিয়া যেন বিলম্বিত না হয়, তাহলে হয়তো সেটি স্থিমিত হয়ে যেতে পারে। জনগণের যে আকাঙ্ক্ষা, পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি স্থিমিত হওয়ার শঙ্কা তৈরি হবে যদি সংস্কার প্রক্রিয়া যদি বিলম্বিত হয়। সেই বিষয়গুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তো মোটা দাগে যদি বলা যায় যে এখানে আজকে তাদের বৈঠকের মধ্যে আলোচনার বিষয়গুলি আসবে যে 37টি দলের কাছে যেই সুপারিশ তুলে ধরা হয়েছিল 166টি প্রস্তাব সুপারিশ আকারে, সেগুলি নিয়ে আলোচনা হচ্ছে। কোনটির সাথে একমত বিএনপি হয়েছে এবং কোনটির সাথে তারা পর্যবেক্ষণ দিচ্ছে, সেসব বিষয়ে আলোচনা করেই মূলত একটি ঐক্যমতে তারা পৌঁছবেন, এইটি কিন্তু ধারণা করা হচ্ছে। সবশেষ গত 25শে মার্চ কিন্তু এই ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপি বৈঠক করেছিল। আজকে দ্বিতীয়বারের মতো জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে তারা বৈঠক করছে। তো এই ছিল আমার কাছে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে যে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে যে বৈঠক হচ্ছে জাতীয় সংসদের এলডি হলে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 11:15টায় শুরু হয় এই বৈঠক। সফররত পররাষ্ট্র সচিব আমনা বালুচ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে চলছে এই বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক সহ ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয় আলোচনা হবে। সবশেষ 15 বছর আগে 2010 সালে বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে জানা গেছে। এদিকে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন আজ দুপুরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। পরে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন সফররত মার্কিন প্রতিনিধিরা। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠকের বিষয়ে জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন সহকর্মী জুম্মান সাদিক জাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। 2010 সালে ইসলামাবাদের সবশেষ পররাষ্ট্র সচিবদের বৈঠক হয়েছিল। এরপরে 15 বছর কেটে গেছে। দুই দেশের পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবদের কোনো বৈঠক কিন্তু হয়েছিল না, এবং আজকে সেই 15 বছরের যে বরফ সেটি গলেছে। এখন বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে দাঁড়িয়ে আছি আমরা। এখানে প্রায় 10টায় শুরু হবার কথা থাকলেও কিছুটা 10-15 মিনিট পরে এই বৈঠকটি শুরু হয়েছে, এবং দুই দেশের যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এটি। এবং এখানকার যে আলোচ্য সূচির কথা যেটি বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে নির্দিষ্ট কোনো এজেন্ডা না করা থাকলেও বেশ কিছু বিষয়ে আসলে এখানে আলোচনা হবে বা ব্যাপ্তিটা অনেক বেশি হবে। এর মধ্যে প্রাধান্য পাবে বাণিজ্যিক যে সম্পর্ক দু দেশের ভেতরে, কূটনৈতিক এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ধরনের যে সম্পর্ক উন্নয়নের যে কাজ, সেটি ব্যাপারে আলোচনা করবে। মূলত আলোচনার কেন্দ্রে যে কটি বিষয় রয়েছে, আমরা এর আগেও কিন্তু প্রধান উপদেষ্টার যেটি বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক যেই আমাদের দূরত্ব রয়েছে, সেটি ঠিক মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো সম্পর্ক না হলেও ওয়ার্কিং রিলেশনের কথা বারবার বলা হচ্ছিল। তো সেই জায়গাতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই ধারণা করা হচ্ছে। এবং আমরা এখানে যেটি এখনও পর্যন্ত জানতে পেরেছি, বিশেষ করে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার যিনি আছেন, তিনিও এই সফরকে কেন্দ্র করে ঢাকাতেই অবস্থান করছেন। এবং তার বরাতে আমরা যেটি জানতে পেরেছি, বাণিজ্যিক চুক্তির ব্যাপারে কিন্তু পাকিস্তান বেশ কিছু তাদের আলোচনা চালাবে বা প্রস্তাব রাখবে বলে আমরা জানতে পেরেছি। সম্প্রতি যে ভারতে ট্রান্সশিপমেন্ট বাতিল হয়েছে, সেটির বিষয়ে পাকিস্তানে আসলে সেই ট্রান্সশিপমেন্টের কিছু সুবিধা তারা আমাদের দিতে পারবে কিনা সে বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে যে তুলা ভারত থেকে আমদানির যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটির সেই বাংলাদেশে যে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে তুলার, সেটির জায়গা থেকে কিন্তু পাকিস্তান আগ্রহী সেই তুলাটি সরবরাহ করতে তারা চায়। এছাড়া দু দেশের ভেতরে যে সরাসরি বিমান যোগাযোগ বা বিমান চলাচল, সেই ব্যাপারেও কিন্তু আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটি আর্থিক নিরূপণ করা হয়েছে। যখন অবিভক্ত পাকিস্তান ছিল, সেই সময়ে দু দেশের যে রিজার্ভ ছিল বা টাকার যে আর্থিক যে সম্পদ ছিল, সেখান থেকে বাংলাদেশ বিভক্ত হয়ে যাওয়ার পর, বাংলাদেশ স্বাধীন হবার পরে প্রায় $4.5 বিলিয়ন একটি পাওনা কিন্তু রয়েছে। সেই হিসাবটি নিরূপণ করা হয়েছে, তাও উত্থাপন করা হবে আজকের বৈঠকে, যতদূর আমরা জানতে পেরেছি। তো সেই বিষয়ে আলোচনা হবে। এবং 71 যে গণহত্যার বিষয়টি রয়েছে, বাংলাদেশ ইতোমধ্যেই এর আগে তাদের
ক্ষমা প্রার্থনা আনুষ্ঠানিকভাবে যেন পাকিস্তান ক্ষমা প্রার্থনা করে, সেই বিষয়টি আবারও আলোচনায় কিন্তু আমরা শুনছি যে সেটি আসতে পারে। সব মিলিয়ে দুদেশের সম্পর্ক ইতিবাচক একটি মোড়ে দাঁড়িয়ে আছে এবং আশা করা যাচ্ছে এই বৈঠকের পরপরেই এই এপ্রিলে কিন্তু পাকিস্তানের যিনি উপপ্রধানমন্ত্রী রয়েছেন ইশাকদার, তার আসবার কথা মোটামুটি চূড়ান্ত, তবে সেটি জানা যাবে আর কি। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে পাকিস্তান এবং বাংলাদেশ পররাষ্ট্র সচিবের দ্বিপাক্ষিক বৈঠকের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে। সময় সংবাদে আরও থাকছে। ঐতিহ্যের পাশাপাশি ব্যবসার প্রাণকেন্দ্র পুরান ঢাকা। পণ্য কিনতে সারা দেশ থেকে আসেন ক্রেতা। প্রতিদিন হাত বদল হয় কোটি কোটি টাকা। 6 দফা দাবি নিয়ে কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অর্থাৎ সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে যারা পড়াশোনা করছেন সেই শিক্ষার্থীদের 6 দফা দাবি নিয়ে গতকাল রাজধানীতে তারা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে যেটি 7 রাস্তার মোড়ে অবস্থিত এই জায়গাটিতে তারা কিন্তু অবরোধ করেছিল এবং দিনভর অবরোধ করে তারা আজকে একটি বড় কর্মসূচি দিয়েছিল, রেলপথ অবরোধ কর্মসূচি। এবং এর পরপরই কিন্তু সরকারি পর্যায় থেকেও তাদের টনক নড়েছে এবং সরকারি যারা কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন এবং পলিটেকনিক ইনস্টিটিউটের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে যে কথা হয়েছে সেই অনুযায়ী আজকে সকালে একটি জরুরি ভিত্তিতে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, যে বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং এই বৈঠকটি হবে কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে। আমরা যেটি জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে 18 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের তারা কিন্তু প্রবেশ করেছে সচিবালয়ে এবং এই 6 দফা দাবি নিয়ে তারা আলোচনা করবেন এবং আলোচনার পরেই তারা আবার সিদ্ধান্ত নেবেন যে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচিগুলো রয়েছে রেলপথ এবং রাজপথ অবরোধ, সেই কর্মসূচিগুলো তো থাকবে কিনা। আপাতত রেলপথ কর্মসূচি তারা এই বৈঠকের প্রেক্ষিতেই তারা শিথিল করেছেন, এইটা আমরা জানতে পেরেছি। তো এই বৈঠকের উপরে নির্ভর করছে মূলত পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তারা তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির প্রেক্ষিতে তারা এরপরে আরও সেই দাবি আদায়ের প্রেক্ষিতে তারা কোনো কর্মসূচি দেবেন কিনা এবং তারা যদি এখান থেকে সন্তুষ্ট হয়ে যান এবং তারা যদি আশ্বাস পেয়ে যান যে তাদের এই 6 দফা দাবি সরকার মেনে নিয়েছে, তাহলে তাদের যে কর্মসূচিগুলো সেগুলো তারা প্রত্যাহার করবেন। আমি একটু যদি জানিয়ে রাখি যে গতকাল কিন্তু রাজপথ অবরোধ করে তারা সারা দিনভরেই কিন্তু তারা একটি দাবি জানিয়েছে, সরকার যাতে সিদ্ধান্ত নেয়, তাদের দাবিগুলো তারা যাতে মেনে নেয় সরকার, সেই দাবি তারা জানিয়েছিল। এবং আজ তারা এই সচিবালয়ে অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করে তারা সিদ্ধান্ত জানাবে এবং রেহানা ইয়াসমিনও বৈঠকের পরে ব্রিফ করে জানাবেন যে কী সিদ্ধান্ত নেওয়া হলো। এইটুক তথ্য সচিবালয়ে আমাদের কাছে রয়েছে। যুক্ত ছিলাম সচিবালয় থেকে। ইউরোপ সফর নিয়ে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। শ্রমিক পাওয়া খুবই সহজ এবং এটা তুলনামূলকভাবে লেস এক্সপেন্সিভ, সুতরাং আপনাদের প্রোডাকশন কস্ট কম হবে। আর আপনারা আসলে আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। আপনাদের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যখন কর্মপরিবেশ আপনারা সৃষ্টি করবেন, তাতে আরও দুটো লাভ হবে। আমাদের ম্যান পাওয়ারের স্কিল ডেভেলপমেন্ট হবে এবং আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরগুলো আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার এবং নেওয়ার সুযোগ পাবে। ফলে শিল্পে সুস্থ অবস্থা ফিরে আসবে। সুস্থ অবস্থা যখন ফিরে আসবে তখন অস্থির পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যাবে। শিল্পে যদি অস্থিরতা থাকে, সেই শিল্প কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এই জন্য শিল্পের স্থিতিশীলতা একটা বড় শর্ত। তা আমরা এই সকল বিষয়ে তাদেরকে আমাদের পক্ষ থেকে বলার চেষ্টা করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে। আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা যেন ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে
যদি সেটা করে তাহলে আপনারা একটা বেটার পরিবেশ পাবেন। সরাসরি যুক্ত ছিলাম গুলশান থেকে। ওয়াসার পানি নিয়ে অন্ত নেই অভিযোগের। এবার রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ির পানিতে মিলছে পোকা ও ময়লা। পোকার রং কোথাও লালচে, কোথাও কালো। পানি দুর্গন্ধ হওয়ায় পান তো দূরের কথা, দৈনন্দিন কাজ সারতেই চরম ভোগান্তিতে নগরবাসী। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও প্রতিকার মিলছে না। দুর্গন্ধ স্বীকার করলেও পোকা ময়লার দায় না নিয়ে ঢাকা ওয়াসার দাবি, পানি সংরক্ষণাগার ও বাসার ছাদের ট্যাঙ্ক পরিষ্কার না করায় এমন দশা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। পানি দৈনন্দিন জীবনে অপরিহার্য উপাদান। নগর জীবনে দূষিত পানির ছড়াছড়ির মাঝে ব্যবহারযোগ্য পানি যদি হয় এমন দশা, তাহলে জীবন কতটা দুর্বিষহ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার বাসিন্দারা। বছরের এই সময় এলেই কয়েক মাস ধরে পানির কল থেকে আসে ছোট ছোট পোকা আর গুড়ি গুড়ি ময়লা। এছাড়া পাল্টে যায় রং, হয় দুর্গন্ধ। কোনো রকম ধোয়া মোছা, রান্না ও গোসলের কাজ সারতে পারলেও খাওয়ার অযোগ্য এসব পানি। যেই লাইন দিয়ে পানি আসে, পানি মনে করেন দুর্গন্ধ, পচা, পানির ভিতরে পোকা। যখন বাচ্চারা গোসল করে তখন দেখলে হচ্ছে যে যাদের অ্যালার্জি আছে, যেমন আমার অ্যালার্জি আছে, আমারও সমস্যা হয়। যেখানে যেখানে আমরা কল টিউবওয়েলে প্রতিটা জায়গায় জায়গায় আপনার পোকা আসে। শুধু খিলগাঁও নয়, এমন অভিযোগ মগবাজার, কল্যাণপুর, বনশ্রী, বাড্ডা, মুগদা, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের। সরেজমিনে ঘুরে মেলে অভিযোগের সত্যতা। তবে অনেক এলাকায় পোকামাকড় দেখা না গেলেও আসছে দুর্গন্ধযুক্ত ময়লা পানি, যার ব্যবহারে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। লাল রঙের পোকা ছোট ছোট, এটা আসলে ব্যবহার করা অযোগ্য। পানির ভিতরে কেচ্ছার মতন ছোট ছোট লাল পোকা হয়। এ বিষয়ে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসার এই কর্মকর্তা দুর্গন্ধের বিষয়টি স্বীকার করলেও পোকামাকড়ের জন্য দায়ী করছেন বাড়ির সংরক্ষণাগার ও বাসার ছাদের ট্যাঙ্কের অপরিচ্ছন্নতাকে। ঢাকা ওয়াসা তো নেভার স্লিপস, ঘুমায় না। কেন? আপনি দেখেন রাতভর গাড়িতেই পানি দেয়। আমাদের রিজার্ভারে পড়ার আগে আমাদের লাইনের পানিটা টেস্ট করে দেখে, সেখানে কিন্তু আমরা কোনো পোকা পাই না। কিন্তু রিজার্ভারে দেখা যায় পোকা থাকে। আন্ডারগ্রাউন্ড বলেন, ওভারগ্রাউন্ড, দুইটাই দেখি আমরা পোকা। স্পেশালি এপ্রিল মাসের দিকে এই ইন্ডাস্ট্রিগুলো তাদের ওয়েস্টগুলো ছাড়ে, সেই জন্য অ্যামোনিয়া হাই হলে এই অ্যামোনিয়াটা আমাদের সরাইতে একটু হয়, কিন্তু হেলথ হ্যাজার্ড না। তবে বেশিরভাগ বাড়িওয়ালা বলছেন পানি সংরক্ষণাগার ও ছাদের ট্যাঙ্ক পরিষ্কার করলেও মিলছে না সুফল। আমরা মনে করতাম যে আমাদের ট্যাঙ্কিতে মনে হয় পোকা হয়, পরিষ্কার করি না। এখন পরিষ্কার করার পরেও পানি ছাড়লেও পোকা আসে। রানী পানি ময়লা, কিন্তু টাঙ্কি দিকে তো সুন্দর হয়, টাকা সাফ করি না, পানিটা আসে ময়লা পানি, ছাড়লে পানি ময়লা, গোলা পানি আসে। এই অবস্থায় সংশ্লিষ্টদের দায়সারা বক্তব্য না দিয়ে কার্যকর সমাধানের পথ খোঁজার আহ্বান নগরবাসীর। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ সফররত IMF প্রতিনিধি দল, যেখানে গুরুত্ব পাবে দেশের ব্যাংকিং খাতের নানা দিক। বিস্তারিত জানতে এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। যেহেতু সকাল 10:30 নাগাদ মিটিংটি হওয়ার কথা ছিল, IMF-এর প্রতিনিধি দল আসবে ঠিক সকাল 10:30 নাগাদ, এরকমটা কিন্তু জানতে পেরেছি। তবে সেই মিটিং কিন্তু এখন 1:30 নাগাদ শুরু হবে, এমনটা কিন্তু তথ্য আমরা জানতে পেরেছি। তবে এর মধ্যে যে বিষয়টি প্রকাশ পায় এবং সেটি 3টা নাগাদ হচ্ছে আমরা জানতে পারবো যে আসলে পুরোপুরি কী সিদ্ধান্ত আসছে। এবার IMF-এর প্রতিনিধি দল যখন বাংলাদেশ ব্যাংক থেকে বের হবে সম্পূর্ণ কিন্তু আমরা জানতে পারবো তখন। তবে এর মধ্যে একটু বলে রাখি যে বাংলাদেশে IMF-এর এইবারের প্রতিনিধি দল 5 তারিখে আসে, বিশেষ করে 5 এপ্রিল এবং 6 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করে। এছাড়াও কিন্তু 14 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করে। এর সাথে শুধুমাত্র যে বাংলাদেশ ব্যাংকের সাথে মিটিং করেছে তা নয়, রাজস্ব খাত, এর পাশাপাশি হচ্ছে আর্থিক খাতে নানান রকম প্রতিষ্ঠান, অর্থ মন্ত্রণালয় সহ শুরু করে বেশ কয়েকটি বাংলাদেশের মন্ত্রণালয় কিন্তু তারা ঘুরেছেন, দেখেছেন যে বাংলাদেশের কোন কোন খাতে সমস্যা আছে। তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তাদের মন্তব্য বা তাদের বিভিন্ন জায়গায় যে তথ্য অনুসারে বাংলাদেশে তেমন একটি সমস্যা তারা খুঁজে পায়নি, বরং তারা সন্তুষ্ট। তবে এর মধ্য দিয়ে কিন্তু আগামী জুনের মধ্যেই কিন্তু 4.7 বিলিয়নের যে চতুর্থ কিস্তি সেটি কবে নাগাদ আসবে সেটা কিন্তু আজকে জানা যাবে। তবে এর মধ্যে আরেকটু তথ্য দিয়ে রাখি যে তারা যে বাংলাদেশে এসেছে এর ভিতরে কিন্তু নানান রকম যে মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছে সেই জিনিসগুলোর পাশাপাশি আজকেই কিন্তু শেষ মিটিং করবে বাংলাদেশ ব্যাংকের সাথে, এবং জানা যাবে যে বাংলাদেশের আর্থিক খাতে নানা রকম ঋণ কেলেঙ্কারি, অনিয়ম, এই জিনিসগুলো কতটুকু প্রায়োরিটি পেয়েছে বা কতটুকু প্রায়োরিটি দেননি, এই জিনিসগুলো আজ জানা যাবে। তবে সব কিছু শেষে বলা যায় যে আজকেই শেষ বৈঠক হচ্ছে এবং জানা যাবে ঠিক বিকেল 3টা থেকে 4
8টার মধ্যে যে কি বিষয় গুরুত্ব পাচ্ছে আর কবেই ঋণের যে কিস্তি পরবর্তী সেটি আসছে। এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে IMF আসার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ ব্যাংক থেকে। দেশের ভোগ্যপণ্য বাজারের বড় একটি অংশ নিয়ন্ত্রণ হয় পুরান ঢাকা থেকে। শত শত বছর আগে সেই গোড়াপত্তন থেকে সমান ব্যস্ততা চোখে পড়ে মৌলভীবাজার, শ্যামবাজার সহ পুরান ঢাকার বাজারগুলোতে। আরব্য ধাঁচ থেকে সরে এলেও এখনও কাপড়ের বড় ব্যবসা কেন্দ্র হিসেবে জৌলুস ধরে রেখেছে বুড়িগঙ্গা পাড়ের ইসলামপুর। ব্যবসায়িক লেনদেনে যেমন হিসেব রাখা হয় খাতা কলমে, তেমনি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় প্রতিশ্রুতি রক্ষায়। শাহিনুর রহমান, সাইফুল ইসলাম ও মোবারক শোভর ক্যামেরায় ইয়ানুর শিফাতের রিপোর্ট। দেশের অন্যতম শীর্ষ পাইকারি ব্যবসার কেন্দ্র রাজধানী ঢাকার মৌলভীবাজার। পুরান কেন্দ্রীয় কারাগারের পাশেই এর অবস্থান। এই ভোগ্যপণ্যের বাজারের গোড়াপত্তন হয় 200 বছর আগে। প্রতিদিন প্রায় 50,000 লোকের সমাগম হয় এখানে, আর হাত বদল হয় কয়েকশো কোটি টাকার পণ্য। সময়ের ব্যবধানে চালের ব্যবসা বাবুবাজার বাদামতলিতে, পেঁয়াজ, রসুন ও আদা শ্যামবাজারে, আর রহমতগঞ্জে সরে গেছে এখানকার ডালের ব্যবসা। তবে ভোজ্য তেল, চিনি, মশলা ও গুঁড়ো দুধের ব্যবসার জৌলুস এখনো ধরে রেখেছে ঢাকার ব্যস্ততম এই বাজার। আমি 12 বছর বয়সে এখানে মৌলভীবাজার আসছি। তো আগে ছিল টিনের গড়নে, মৌলভীবাজারের ব্যবসা কমেনি। এই ব্যবসার লগে জড়িত প্রায় 50-60 বছর। সর্বোপরি পুরো বাংলাদেশ। মৌলভীবাজারের পাশেই চকবাজার। মুঘল আমলে গোড়াপত্তন হওয়া চকবাজারের ইফতারি পণ্যের খ্যাতি দেশ জুড়ে। সর্বদা ব্যস্ত সময় পাড়ি দিয়ে চলা এই বাজারটি সারা দেশে পাইকারি ব্যবসায়ীদের কাছে পরিণত হয়েছে এক নির্ভরযোগ্য স্থানে। ঢাকা শহর তো বটেই, এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় প্রসাধনী, ইমিটেশনের গয়না, খেলনা সহ নানা পণ্য। সারা বাংলাদেশে সব জায়গায় খেলনাগুলো যায়। আগে যেমন চানার থেকে অধিকাংশ আসতো, বাংলাদেশে বড় বড় ফ্যাক্টরি হয়ে গেছে। সম্পর্ক ভালো হইলে কিছু পাড়াই নগদ, কিছু বাকি দেই। ঢাকার ঐতিহ্যবাহী আরেকটি ব্যবসায়িক কেন্দ্র শ্যামবাজার। ব্রিটিশ আমলে বুড়িগঙ্গার পাড়ে গড়ে ওঠা এই বাজার দিনরাত ব্যস্ত দেশ জুড়ে পেঁয়াজ, মরিচ, আলু, রসুন, আদা, হলুদ সরবরাহে। আগে এক সময় সারা বাংলাদেশে যেত, কিন্তু এখন অন্য অন্য জায়গায় আরো থাকার কারণে দূরের ডিস্ট্রিক্টে একটু কম যায়। বাপ চাচারা তাদের থেকেই ব্যবসাটা এখন পর্যন্ত আসছে। লাভটা কম হইলেও মানে সেলটা বেশি হয়। দেশি বিদেশি ফলের জন্য বিখ্যাত পুরান ঢাকার বাদামতলি ও ওয়াইজঘাট ফলের আড়ত। সারা দেশে আমদানি করা ফলের চাহিদার প্রায় সবটুকুই যোগান দেন এখানকার আড়তদাররা। ইম্পোর্টের মাধ্যমে আইনা এটা আমরা এখানে পাইকারি বিক্রি করি। আমাদের ব্যবসার বয়স 50 বছর। এখানে যদি মাল না পেকে তাহলে অকশনে বিক্রি করে ফেলাই। বছরের পুরনো ঢাকায় এখনো একই আমেজ নিয়ে টিকে আছে যে কয়েকটি স্থান। এর মধ্যে অন্যতম ইসলামপুর। আরব্য ধাঁচের বাজার থেকে পরিণত হয়েছে কাপড়ের এক বিশাল ব্যবসায়িক কেন্দ্রবিন্দুতে। আমাদের ইসলামপুর থেকে সমস্ত বাংলাদেশে এগুলো পাইকারি সেল করা হয়। কেউ চেকে নেয়, কেউ নগদে নেয়। ব্যবসা যতদিন থাকবে বিশ্বাসটা এটা করতেই হবে। প্যান্ট শার্টের পিস মূলত কিনি এবং খুচরা বেশি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্রগুলোতে দৈনিক শত কোটি টাকার যে ব্যবসা হয়, তার বেশিরভাগ ক্ষেত্রে পাকা খাতা সংরক্ষণ করার পাশাপাশি ব্যবসায়িক লেনদেনে দেওয়া জবান রক্ষাকে বেশি গুরুত্ব দেন ব্যবসায়ীরা। এখানের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এলে বোঝা যায় বিশ্বাসে বাড়ে ব্যবসার পরিসর, আস্থার বন্ধনে অটুট হয় ক্রেতা বিক্রেতার সম্পর্ক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া তার সহযোগী সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সকালে দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতারের আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মঞ্জুর করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও তরুণীদের ব্যবহারের অভিযোগ উঠেছে মেঘনার বিরুদ্ধে। তবে মেঘনা আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
ঐতিহাসিক মুজিবনগর দিবসকে স্মরণ করে রাখতে জাতীয় পতাকা উত্তোলন এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। ভোরে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর আমবাগানে গার্ড অফ অনার গ্রহণ করেন তিনি। এ সময় তিনি জানান, 1971 সালের 17 এপ্রিল এই আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ করেছিল তা আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়। মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্সের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, এখানে যা কিছু হবে তা ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার নিরিখেই হবে। পরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্স এবং আমবাগানের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। জানাতে পারিনি, যদিও বিস্তারিত রিপোর্ট তাদেরকে আমরা দিয়েছি। তার উপরে এখন বিস্তারিত আলোচনা হচ্ছে, আমাদের দফাওয়ারি আলোচনা চলছে। আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র এবং রাষ্ট্রের মূলনীতি, তারপরে ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে বাকিগুলো আমরা দফায় দফায় আলোচনা করব। বিস্তারিত আলোচনার পরে কতটুকু কী অগ্রগতি হয়েছে সেটা আপনারা পরে জানতে পারবেন। কিন্তু মোটা দাগে বলতে পারি, সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য ঐক্যমতে। আর যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি সেটার সংখ্যা আছে, আপনারা জানেন যে সেটার সংখ্যা খুব বেশি না, 25টার মতো। তারপরে 25টার কাছাকাছি কোনো আংশিক একমতও আছে এবং অন্যান্য বিষয়ে মন্তব্য সহ আমরা আমাদের প্রস্তাব দিয়েছি পাল্টা। কিন্তু বাকি অধিকাংশ বিষয়ে স্প্রেডশিটে আমরা তখন একমত হতে পারিনি। আর বিস্তারিত আলোচনার মধ্যে যে দেখেছি 131 দফার মধ্যে অনেক বেশি বিস্তারিত আলাপ আছে, যেমন ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল সম্পর্কে বিস্তারিত আলাপ আছে, অন্যান্য কমিশন গঠনের বিষয়ে আলাপ আছে, এবং যে সমস্ত বিষয়গুলোতে আমাদের সুস্পষ্ট মতামত আমরা দিয়েছি সেগুলো নিয়ে কমিশনকে আমরা যৌক্তিকভাবে বোঝাবো এবং তাদের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো নিয়েও আমরা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে জানতে চাচ্ছি এবং জানছি। যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব। আসি এই জুডিশিয়ারির ক্ষেত্রে, দেখা গেল জুডিশিয়ারিতে প্রায় অল্প স্প্রেডশিটে মতামত দেওয়া হয়েছে, যেখানে আমরা মনে করেছি যে আমাদের অনেকটা মিসলিড করার মতো হয়েছে। তো সেই জন্য বিস্তারিত মতামত দিতে গিয়ে দেখা গেছে প্রায় 150-150-রও বেশি মতামত ছিল। তার মধ্যে আমরা প্রায় 89টা দফায় আমরা বিস্তারিত মতামত দিয়েছি। বাকিগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের একমত হওয়ার অথবা আমাদের মন্তব্য সহ একমত হওয়ার বিষয় ওখানে জানিয়েছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমস্ত বিষয় হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। এই যেমন বলা আছে যে আর্টিকেল 95 সংশোধনী ব্যতিরেকে এখনই যদি বিচারক নিয়োগের প্রক্রিয়ার জন্য বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়, যেটা করেছে এবং হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে বলে আমি জানি, সেইটার ক্ষেত্রে এখানে বর্তমান সংবিধানের অবস্থা বহাল রেখে বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ এবং তার অধীনে কমিশন গঠন করার প্রস্তাব করা হয়েছে। যদিও আইনটার মধ্যে লেখা আছে যে কাউন্সিল গঠন, কিন্তু প্রতিবেদনে এখানে সংস্কার অনুসারে লেখা আছে কমিশন গঠন। যাই হোক না কেন, সেটা তখন পর্যন্ত আনকনস্টিটিউশনাল হবে যতক্ষণ পর্যন্ত এটা কনস্টিটিউশনে গৃহীত না হচ্ছে, কারণ ওইখানে সেই অধ্যাদেশ করার মতো ক্ষমতা জুডিশিয়ারিকে এখন দেওয়া হয় নাই। মোরওভার আর্টিকেল 116 অ্যামেন্ডমেন্ট না হওয়া পর্যন্ত অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ জাস্টিসের হাতে ন্যস্ত থাকার জন্য, যেটা আমরা প্রস্তাব করেছি বিচার বিভাগের স্বাধীনতার জন্য এটা করা দরকার। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই সংশোধনীটা গৃহীত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা সেটা কতটা সংবিধান সম্মত হবে সেটা আমার প্রশ্ন রইল। সেটা বিচার বিভাগ কর্তৃক সংবিধান লঙ্ঘনটা খুব একটা আমার মনে হয় সমুচিত হবে না, সমীচীন। যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবন থেকে। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংস্কারের পক্ষে বিএনপি, হতে হবে জনগণের সম্মতিতে, প্রক্রিয়ায় বেশি সময় না নেওয়ার আহ্বান নেতাদের, কমিশনকে সহযোগিতা করায় কৃতজ্ঞতা ঐক্যমত্য কমিশনের। 1.5 দশক পর ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসছেন সফররত মার্কিন 2 উপসহকারী মন্ত্রীও। যেই লাইন দিয়ে পানি আসে, পানি মনে করেন দুর্গন্ধ, পানির ভিতরে কেচ্ছার মতন ছোট ছোট লাল পোকা হয়।
ওয়াসার পানিতে পোকা ময়লা বাধ্য হয়ে ব্যবহার নগরবাসীর। সব জানলেও মিলছে না প্রতিকার। বাসার ট্যাঙ্ক পরিষ্কার না করাকে দুষছেন কর্তৃপক্ষ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।